একটু ভাবুন তো, আপনার একটা পাকা চাকরি আছে, আর হঠাৎ একদিন আদালতের একটা রায় আপনার পুরো কেরিয়ারটাই অনিশ্চিত হয়ে গেল। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঠিক এটাই ঘটেছে ৩২,০০০ শিক্ষকের সাথে। চলুন আজ আমরা কলকাতা হাইকোর্টের সেই যুগান্তকারী মামলাটার গভীরে যাই, যে রায়টা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৩২,০০০। ভাবা যায়? ২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের একজন বিচারকের একটামাত্র আদেশে পশ্চিমবঙ্গের ৩২,০০০-এরও বেশি প্রাইমারি স্কুল টিচারের চাকরি বাতিল হয়ে যায়। মানে এটা এত বড় একটা সংখ্যা যে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিটা যে ঠিক কতটা সিরিয়াস সেটা আপিল আদালতের বিচারপতির নিজের কথা শুনলেই বোঝা যায়। বিচারপতি তপব্রত চক্রবর্তী রায়টা দেওয়ার সময় বলেছিলেন, এটি একটি সত্যিকারের জটিল পরিস্থিতি। বুঝতেই পারছেন, এই একটা লাইনই বলে দেয় যে আদালত কতটা কঠিন আর প্যাঁচানো একটা সমস্যার মুখোমুখি হয়েছিল। তো এই পুরো জটিল কেসটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে দেখব আদালতের সেই শকিং অর্ডারটা কী ছিল, তারপর যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এত বিতর্ক সেটা খতিয়ে দেখব, আর দুর্নীতির অভিযোগগুলোও জানব, আর শেষে শিক্ষকরা নিজেদের বাঁচানোর জন্য কি বলছেন, আর সব মিলিয়ে ন্যায় বিচারের প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটাও আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। একটি চাঞ্চল্যকর আদালতের আদেশ, মানে ২০২৩ সালের সেই রায়টা, যা গোটা রাজ্যে একটা ঝড়ের মতো এসেছিল আর যার কারণে এই আপিলের মামলাটা শুরু হয়। ২০২৩ সালের ১২ই মের ওই আদেশটা কিন্তু বেশ কড়া ছিল। কি বলা হয়েছিল তাতে? বলা হয়েছিল ২০১৬ সালে নিয়োগ পাওয়া ৩২,০০০ অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি এক ঝটকায় বাতিল। শুধু তাই নয়, আদালত বোর্ডকে বলল শুধুমাত্র এই প্রার্থীদের জন্যই আবার নতুন করে নিয়োগ পরীক্ষা নিতে হবে। আচ্ছা, যাদের চাকরি গেল তাদের জন্য বলা হলো যে তারা ৪ মাস প্যারা টিচার হিসেবে কাজ করতে পারবে, কিন্তু আসল শর্তটা ছিল শেষে, নতুন পরীক্ষায় যদি পাশ করতে না পারে তাহলে চাকরিটা পাকাপাকিভাবে চলে যাবে। দেখুন, এই যে স্ক্রিনে পাতাগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু এমনি এমনি নয়। এটা আসলে এই আইনি লড়াইটা যে কত বড় তার একটা প্রমাণ। এগুলো আদালতের নথি। এখানে কয়েক ডজন পাতা জুড়ে শুধু আপিলকারী আর আইনজীবীদের নামই রয়েছে। মানে এটা কোনো মামুলি কেস ছিল না, এটা ছিল হাজার হাজার মানুষের জীবন জড়িয়ে থাকা একটা বিরাট আইনি যুদ্ধ। আচ্ছা, আদালত কেন এমন একটা সিদ্ধান্ত নিল? এর কারণটা বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পেছনে যেতে হবে। তো চলুন আমাদের পরের পর্বে যাই। বিতর্কিত নিয়োগ, মানে এত বছর আগের একটা চাকরির পরীক্ষা কিভাবে এত বড় একটা আইনি ঝামেলায় জড়ালো। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। দেখুন, নিয়োগটা হয়েছিল ২০১৬-১৭ সালে। তারপর প্রায় ৫টা বছর কেটে গেছে। এই শিক্ষকরা রাজ্যের বিভিন্ন স্কুলে টানা চাকরিও করে গেছেন। কিন্তু হঠাৎ ২০২২ সালের সেপ্টেম্বরে ১৪০ জন চাকরি না পাওয়া প্রার্থী পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করে মামলা করে দিল। আর তার ঠিক কয়েক মাস পরেই ২০২৩-এর মে মাসে হাইকোর্ট সেই বোমা ফাটানোর মতো রায়টা দিল। প্রশ্নটা হলো, কিসের ভিত্তিতে এই মামলাটা করা হয়েছিল? এখানেই আসছে দুর্নীতির মারাত্মক সব অভিযোগের কথা। চলুন দেখি সেই অভিযোগগুলো কি ছিল, যার জন্য বিচারপতি এত বড় একটা স্টেপ নিতে বাধ্য হয়েছিলেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে অভিযোগগুলো কিন্তু বেশ গুরুত্বর ছিল। যেমন বলা হয়েছিল যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই ছিল জালিয়াতিতে ভরা, নিয়মকানুনের কোনো বালাই ছিল না। একটা বড় অভিযোগ ছিল যে পড়ানোর ক্ষমতা যাচাই করার জন্য যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা সেটা ঠিকমতো হয়নি। পুরো ব্যাপারটাই স্বচ্ছতার অভাব ছিল। আদালত তো এতটাই সন্দেহ করেছিল যে তারা দুর্গন্ধযুক্ত ইঁদুর বা স্টিঙ্কিং র্যাটস এই শব্দটা ব্যবহার করে। মানে আদালতের মনে হয়েছিল চাকরিগুলো আসলে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। এইসব অভিযোগ শুনে বিচারপতি কিন্তু শুধু বসে থাকেননি, তিনি একটা খুব অ্যাক্টিভ ভূমিকা নেন। এটাকে বলা হয় রোভিং এনকোয়ারি। সোজা কথায়, বিচারপতি নিজেই প্রায় একটা তদন্ত কমিশনের মতো কাজ শুরু করে দেন। মানে আসল সত্যিটা কি সেটা খুঁজে বের করার জন্য তিনি সরাসরি মামলাটা তদন্ত করতে শুরু করেন। তো এমন একটা রায়ের পর তো আপিল হবেই, সেটাই হলো। এখন প্রশ্ন হলো, শিক্ষকরা নিজেদের বাঁচানোর জন্য কি বললেন? চলুন এবার সেটাই দেখি। আমাদের পরের পর্বে শিক্ষকদের আত্মপক্ষ সমর্থন। ৩২,০০০ চাকরি বাঁচানোর জন্য তাদের মূল যুক্তিগুলো কি ছিল? শিক্ষক আর পর্ষদের তরফ থেকে প্রথম আর সবচেয়ে বড় যে যুক্তিটা দেওয়া হলো সেটা হলো তাদের কথা শোনারই সুযোগ দেওয়া হয়নি, অর্থাৎ তারা ন্যায্য বিচার পায়নি। ব্যাপারটা ভাবুন, ৩২,০০০ শিক্ষকের চাকরি চলে গেল, অথচ ২০২২ সালে যে মূল মামলাটা হয়েছিল সেখানে এদের কাউকেই পার্টি করা হয়নি। মানে মামলায় তাদের নামই ছিল না। তাই নিজেদের বাঁচানোর জন্য কথা বলার কোনো সুযোগই তারা পায়নি।
তাদের উকিলরা বলেন যে এটা প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস বা প্রাকৃতিক ন্যায়বিচার নীতির সরাসরি লঙ্ঘন। এখন এই প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি জিনিসটা কি? এটা আইনের একটা একেবারে বেসিক নিয়ম। সহজ করে বললে নিয়মটা হলো, আপনি কারো বিরুদ্ধে কোনো রায় দিতে পারবেন না যদি না তাকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দেন। মানে একটা ফেয়ার হিয়ারিং বা ন্যায্য শুনানি ছাড়া কোনো বিচার হতে পারে না। এটা আইনের একেবারে গোড়ার কথা। আচ্ছা, দ্বিতীয় বড় যুক্তিটা ছিল সময় নিয়ে। বলা হলো মামলা করতে অনেক দেরি হয়ে গেছে। একবার টাইমলাইনটা আবার মনে করুন তো, নিয়োগ হয়েছে তার ৫-৫টা বছর পর গিয়ে মামলা করা হলো। এতদিনে তো এই শিক্ষকরা চাকরি করছেন, তাদের চাকরি কনফার্মও হয়ে গেছে। আপিলে বলা হলো এত লম্বা সময় পর একটা নিয়োগকে চ্যালেঞ্জ করাটা ঠিক নয়। আইনে এটাকে ল্যাচেস বলা হয়। মানে এত দেরিতে আসায় এই আইনি চ্যালেঞ্জটাই আর গ্রাহ্য হওয়া উচিত নয়। ৩ নম্বর যুক্তিটা ছিল আরও সরাসরি। এটা একেবারে বিচারপতির কাজ নিয়ে প্রশ্ন তুলেছিল। তাদের অভিযোগ, আদালত তার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছে, যেটাকে বলা হয় কোর্ট ওভাররিচ। এখানে দুটো দৃষ্টিভঙ্গি একেবারে মুখোমুখি। একদিকে আপিলকারীরা, মানে শিক্ষক আর পর্ষদ, তারা বলছে আদালত নিজেই যেন একজন প্রসিকিউটর হয়ে গিয়েছিল। তাদের এই রোভিং এনকোয়ারি বা নিজে থেকে তদন্ত করাটা মামলার গণ্ডি ছাড়িয়ে গেছে। আর অন্যদিকে বিচারপতির যুক্তি ছিল যে এই দুর্নীতির গোড়া পর্যন্ত পৌঁছানোর জন্য তার যা ক্ষমতা আছে, মানে সরাসরি সাক্ষীদের প্রশ্ন করা, সেটা ব্যবহার করাটা জরুরি ছিল। এই সব কিছু মিলিয়ে আমরা আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে এসে পৌঁছেছি। আর সেটা হলো ন্যায় বিচারের প্রশ্ন। আপিল আদালতের সামনে এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই কঠিন দ্বিধার সমাধান করা। পুরো কেসটার মূল সংঘাতটা ঠিক এখানেই। একদিকে আছে সিস্টেমের দুর্নীতি, এর বিরুদ্ধে তো জিরো টলারেন্স দেখানোই উচিত। যদি পুরো সিস্টেমটাই গলদ হয় তাহলে তো কড়া ব্যবস্থা নিতেই হবে। কিন্তু অন্যদিকে আছে ৩২,০০০ সাধারণ শিক্ষক, যাদের কারোর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতির অভিযোগ নেই। এখন প্রশ্ন হল, সিস্টেমের ভুলের শাস্তি কি তারা পাবে? এটা কি ন্যায়? আর এই চ্যালেঞ্জটাকেই বিচারপতি চক্রবর্তী তার রায়ে খুব সুন্দরভাবে বলেছেন, এই মামলার জন্য প্রয়োজন প্রতিদ্বন্দ্বী অধিকারগুলির একটি জটিল জট খোলা। ভাবুন একবার, একদিকে সিস্টেমকে ঠিক রাখার অধিকার, আর অন্যদিকে হাজার হাজার মানুষের জীবন জীবিকার অধিকার, যারা এই চাকরিটার ওপর ভরসা করে নিজেদের জীবনটা গুছিয়ে নিয়েছিল। আর এখানেই আমরা একটা খুব বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াই। যখন কোনো একটা সিস্টেমে দুর্নীতির অভিযোগ ওঠে, তখন তার দামটা শেষ পর্যন্ত কে চোকায়? সেই লোকগুলো যারা হয়তো না জেনেই সেই সিস্টেমের অংশ হয়ে গিয়েছিল, নাকি পুরো সিস্টেমটাকে এর জন্য দায়ী করা উচিত? এই প্রশ্নের উত্তর কিন্তু মোটেই সহজ নয়।